বিকেলবেলা সুদিনের এ সময় যেন বস্তির জীবন্ত চিত্র হয়ে উঠেছে। দোকানগুলোয় মানুষের ভিড়, ডুবু তেলে পেঁয়াজ ভাজার গন্ধ, অলিতে গলিতে বাচ্চাদের ছোটাছুটি। কখনো এক একটি দোকানে রেডিওর ঘ্যার ঘ্যার শব্দে বেজে চলা গানের ছন্দে নৈসর্গে এ এক মিশ্র অনুভূতি। তুষিকে আজ পাত্রপক্ষ দেখতে আসার দিন। কথাটা চারপাশ থেকে আপাতত গোপন করে রাখতে বলেছেন রোকেয়ার মা আফিয়া বেগম। কোত্থেকে কে ভাঙচি দেবে, কাউকে বিশ্বাস নেই। হাসনাও তাই বলেননি। আজ সারাটা দিন উনি তুষিকে বাইরে পাও রাখতে দিলেন না। নিজে বাজার করেছেন, নিজেই রেঁধে বেড়ে গুছিয়েছেন সবটা। তুষিকে মন্ত্রের মতো সকাল থেকে শিখিয়েছেন পাত্রপক্ষের সামনে কিভাবে বসবে, কিভাবে কথা বলবে। ঢুকতেই যেন সালাম দেয়, একদম মাথা উঁচু করা যাবে না, এমন গম গম করে কথা বলা তো কখনোই নয়। বলতে হবে আস্তে, মেয়েদের মতো, যাতে একবারের জায়গায় কথাটা 10 বার বললে শুনতে পায় সবাই। তুষি গো ধরে বসে রইল। দাদির তুষ্টিতে সায়না মেলালেও বিরোধিতা করল না। হাসনা মুরগির মাংস, পোলাও আর ডাল রেঁধেছেন। রাতে একেবারে ওনাদের খাইয়ে ছাড়ার পরিকল্পনা। আপ্যায়ন যত ভালো হবে তত প্রসন্ন হবেন তারা। তবেই না নাতনিটা কপাল খুলবে। হাসনা তো আনন্দে চোখে জল চলে এসেছে। তুষির একটা ঘর হবে, বর হবে। শার্ট প্যান্ট পরে লাফিয়ে বেড়ানো মেয়েটা কোমরে আঁচল গুজে উনুনে হাঁড়ি চড়াবে এক সময়। ছেলের নাম সবুজ, দেখতে বেটে বেশ কালো, ঢিলে ঢালা প্যান্ট আর হাফ হাতা চেক শার্ট পরে এসেছে। সাথে সবুজের মা আর মামি এসেছেন। ঘটক আফিয়া এসেছেন ফ্রিতে। ভদ্রমহিলার মুখের জিরণ নেই। একের পর এক গালে পান গুচ্ছেন, প্যাচ প্যাচ করে পিক ফেলছেন পরপর। হাসনা দরজা ছেড়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালেন। সরু গলিতে রিকশা ঢোকার জো নেই, তাই সবাইকে হেঁটেই আসতে হলো। কাছাকাছি আসতেই ভীষণ গদগদ হয়ে পড়লেন পৌরা। সালাম দিয়ে বললেন, আসেন আসেন, রাস্তার কোনো অসুবিধা হয় নাই তো? ছেলের মামি বললেন, না হয় নাই, কিন্তু এই জায়গা এত নোংরা কেন? ইস, কি অবস্থা চারপাশের। হাসনা জবাব দিলেন না, চুপচাপ ওনাদের ভেতরে নিয়ে এলেন। গোটা ঘর দেখেই নাক ছিটকালেন ছেলের মা। এত ছোট ঘর, এইটা ঘর না মুরগির খোপ। ফিক করে হেসে উঠলেন দুজনেই। আফিয়া ভেংচি কাটলেন আড়ালে। নিচতলার দুটো রুম নিয়ে থাকে, সারাক্ষণ ইঁদুর আসে যায় তাদের, আবার বড় বড় কথা। অপমানে হাসনা বানুর মুখখানা ছোট হয়ে গেল। তিনি যে গরিব সব তো জেনে শুনেই এসেছেন, তাহলে এমন কটূক্তি করছেন কেন? বৃদ্ধা চুপ রইল। পর্দার ওই পাশ হতে উত্তর দিল কেউ, আজ্ঞে হ্যাঁ, মুরগির খোপই। আমরা 2 মুরগি এতদিন থাকতাম, এখন আরও 3খানা মুরগি এসে ঢুকেছেন। তা এ মুরগি শুধু কই কই করে, না ডিম টিমও দেয়? হাসিটা থেমে গেল অমনি। ছেলের মা এদিক ওদিক চাইলেন। কে বলল? আফিয়া চোখ বড় করে হাসনাকে দেখলেন। পৌরা তিতিবিরক্ত চোখে রান্নাঘরের ওদিকটায় চেয়ে। নির্ঘাত তুষি ওখানেই আছে, ওর গলা তো চেনে আফিয়া। প্রসঙ্গ কাটাতে বললেন, আরে বাদ দেন, বসেন আপনারা। হাসনা খালা, চেয়ার দাও না গো। দিতাসি। সবুজের চোখ চারপাশে, দেখতে আসা পাত্রী খুঁজছে সে। আফিয়া বলেছেন মেয়ের গায়ের রং টসটসে ফর্সা। সবুজকে আত্মীয় স্বজন কাইল্লা সবুজ ডাকে, তাতে কি? ওর যে একটা সুন্দর বউয়ের খুব শখ। বউ দেখলেই যেন সবাই এক কথায় বলে, কাইল্লা সবুজের বউ চাঁদের মতো সুন্দর। হাসনা 3খানা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিলেন। একটা তার, বাকি দুটো আফিয়া দিয়েছেন আজকের জন্যে। সবুজ তার মা মামি বসলো। আফিয়া খাটে বসলেন। হাসনা টেবিলটা টেনে টুনে সামনে দিলেন ওনাদের। ছুটে ছুটে নাস্তা শরবত এনে ভরালেন জায়গাটা। সেমাই, বিস্কিট, চানাচুর, আপেল, লেবুর শরবত, ট্যাংও আছে, আর চা দিয়েছেন খেতে। মামি সেমাই নিলেন আগে, 1 চামচ মুখে পুরে শুধালেন, মেয়ে কই, ডাকেন। যে কামে আসছি তা আগে সারি। এত তাড়া কেন? আগে নাস্তা পানি খান, একটু মিষ্টি মুখে দেন, তারপর এইসব হইব। হাসনার কণ্ঠে বিনয়। ছেলের মা বললেন, ওসবের জন্যই সময় আছে খালা, আমরা আরও 2টো জায়গায় মেয়ে দেখতে যাব। আপনার নাতনিরে পছন্দ হবারও তো একটা ব্যাপার আছে। তা মেয়ের বাবা শুনলাম অ্যাক্সিডেন্ট করে মরিছে। কিভাবে হলো? হাসনা জিভে ঠোঁট ভেজালেন রাস্তা পার হইতে গিয়া। আর মা, সে কিভাবে মরিল?
অসুখে। ও, ছোট থেকে আপনার কাছে ছিল? হ। আফিয়ার ভারী মেজাজ গরম হলো। এসব তো তিনি বলেই নিয়েছেন, আবার এখানে এসে শুনছে মেলানোর জন্য। এত বুদ্ধি এদের! তপ্ত মেজাজে মুখ ঘুরিয়ে পিক ফেললেন তিনি। ছিটকে গিয়ে সেটুকু জানালার বাইরে পড়ল। ঠোঁটে হাসি টেনে বললেন, আমি তো কইলাম আপনাগো কোনো চিন্তা নেই, মাইয়া সুন্দর আছে, পছন্দ না হইলে টিয়া ফেরত কইছি না। একটু নীরবতা, তারপর পাত্রপক্ষ নাস্তা শরবত খেতে ব্যস্ত হওয়ার মাঝে ফিসফিস করলেন আফিয়া, শাড়ি পিন্দাইছো তো খালা? হাসনা দীর্ঘশ্বাস ফেলেন, না রে, জামা পরতে পাঠাইছি, আমার ভালো কোনো কাপড় নাই তো। আমারতে নিতে পারতা? আচ্ছা হইল, জামাতেও চলবো। ওর ওই বেডা মানুষের জামাটি না পিনলেই হইছে। পরবো না, আমি বুঝাইয়া কইছি। ছেলের মা খাওয়ায় বহল রইলেও কান সজাগ করে রেখেছেন, কিন্তু এত ধীরে বলেছেন দুজনে কিচ্ছুটি শোনা গেল না। মামি অধৈর্য হলেন বোধহয়, বললেন অধৈর্য গলায়, মেয়ে কই, নিয়ে আসেন, শুনছি মাইয়া ফর্সা, তয় আমরা কিন্তু ভালো মতো পরীক্ষা কইরা নিব। আজকালকার মাইয়ারা তো বস্তা বস্তা মেকআপ মাইখা পাত্রের সামনে আসে, কিন্তু নেয়ার পর দেখা যায় কালির কালি। বলার সময় এক চোট নাক সিটকালেন তিনি, যেন জগতে কালো হওয়া ভীষণ অন্যায়। হাসনা চোখ দুটো আপনা আপনি সবুজের দিকে পড়ল। মা ধরে ফেললেন বোধহয়। কথাখানা টেনে নিয়ে বললেন, আমাগো পোলা কালা তাতে কি? স্বর্ণের আংটি বাঁকা হইলেও যে দাম, সোজা হইলেও তাই। পুরুষ মানুষের গায়ের রং একটা হইলেই হয়। তয় বউ দরকার সুন্দর, নাইলে নাতিপুতিও তো কালা হইব। হাসনার জিভখানা নিষ্পিষিয়ে উঠল, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বললেন না। তুষি সুন্দর দেখতে, সাজলে শরতের আকাশের ন্যায় লাগবে, কিন্তু ওর যা চালচলন, এই এক দুর্বলতার কবলে হাসনা গলায় জোর নেই। হেসে বললেন, তুষি আইতাছে, তৈরি হয়। মামি বললেন, অত সময় নাই, ডাকেন, এক নজর দেখা যাই। সবুজ চুপচাপ রইল। তার ভেতরটা ধৈর্যহীন বটে, তবে মায়ের ওপর সে রাগ করে না। আফিয়ার পান চিবানো শেষ। একটা বিস্কিট তুলে মুখে দিলেন। এর মাঝেই হাজির হলো তুষি। পায়ের শব্দে একসাথে ফিরে চাইল সবাই। অমনি মাথায় আকাশ ভাঙল হাসনার। তুষি থ্রি পিস পরেনি, সেই শার্ট প্যান্ট পরনে, জিন্সটাকে গুটিয়ে আবার উঁচুতে তুলেছে। মোমের মতো পায়ের একাংশ দৃশ্যমান। গেঞ্জির ওপরে পরা শার্টটা মাথা পেঁচিয়ে পেটের কাছে দড়ির মতো বাঁধা। আফিয়ার খাবার গলায় আটকে পড়ল। ছেলের মা মামি হতবাক, হতচেতন। প্রকট নেত্রে তুষির আপদমস্তক দেখলেন দুজনে। এটা কেডা? তুষি কোমরে দুহাত দিয়ে দাঁড়ালো, খুব ভাব নিয়ে বলল, মাই নেম ইজ তুষি, দিস বস্তির ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি। সবুজ হা করেছে। তুষির পা থেকে মাথা মেপে নিয়েছে এক পল। ভারী সুন্দর মেয়ে। মামি তড়াক করে উঠে দাঁড়ালেন, কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, তুমিই পাত্রী? জামা কাপড়ের কি ছিঁড়ি ও মা! ছ্যা ছ্যা! কিন্তু রোকেয়ার মা, তুমি যে কইছিলা মাইয়া খুব ভদ্র, সবসময় মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। আফিয়ার মুখ চুপসে গেল। একটা সম্বন্ধ পাকা করতে মানুষ কত কি বলে। তিনিও বলেছিলেন, বিয়েটা হলে তো রোজগার হতো কিছু, কিন্তু তুষি যে ইজ্জতটা এইভাবে খেয়ে ফেলবেন তা কে জানতো। আমতা আমতা করে বললেন, না মানে আমি তো এমনই শুনছিলাম। হাসনা হুঁশে ফিরেছেন। বিশ্বাস অবিশ্বাসে ঝুলছিলেন এতক্ষণ। কাল রাত থেকে কাকে তন্ত্রের ন্যায় মুখস্থ করলেন কি কি করবে। তুষি এইভাবে পাল্টি খেলো। ত্রস্ত এগিয়ে এলেন তিনি। নাতনির বাহুটা টেনে ঘোরালেন নিজের দিকে। কটমট করে বললেন, এটি কি পিনছিস তুই? তোরে জামা পিনতে কইছি না? যা অহন পাল্টাই আয়। জামা পরছিলাম তো, কিন্তু পাজামা পরতে গিয়ে দেহি ফিতে নাই। ওসব আমি ঢোকাতে পারি? শুধু জামা পরে তো আর কামিং হয় না দাদি। আবার ওখান থেকে শুনতে পেলাম সবাই আমাকে খুঁজছে, হুয়াই ওয়েটিং, তাই যা ছিল তাই পরে কামিং। হাসনা কপাল চাপড়ে বললেন, হায় হায় খোদা, এইটা কি মাইয়া না আর কিছু? পায়জামার ফিতা নাই, আমারে ডাইকা কইতি তুই এমনে আইসোস? অহন হক করলে কি মনে করব? তুষি কাঁধ উচালো, সে আমি কি জানি, যাদের মন তাদের চিন্তা। ওমা ট্যাঙ্গুলিয়েছ দাদি, আগে বলবে না?
তুষি চপল পায়ে টেবিলের কাছে এলো, ছেলের মায়ের সামনে থেকে টেনে নিল গ্লাসটা। ভদ্রমহিলা হা করে ফেললেন। তুষি ঢকঢক করে চুমুক দিতেই সবাই তবদা খেলেন এক চোট। আফিয়ার জিভ দাঁতের ফাঁকে পড়ে এক হাত বেরিয়ে এলো। হাসনা চোখ খিচে নিলেন লজ্জায়। তুষি পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে থামল। মুখ মুছতেই সবুজ লেবুর শরবত বাড়িয়ে দেয়। হাসি হাসি মুখ করে বলে, এটাও খান, আপনার মনে হয় খুব পিপাসা লেগেছে। নো, নট নিড। আচ্ছা, আপনি কি দাদি রিক্সাওয়ালা? হ্যাঁ, বাংলা বোঝেন না, স্টাডি করেননি? আপনিই পাত্র যার সাথে আমার বিয়ের কথা চলবে। সবুজের মাঝে থতমত ভাব, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঘাড় নাড়ালো তাও। জি। তুষি কপালে ভাঁজ ফেলে বলল, স্টেরেঞ্জ। বিয়ের কথা চলছে দুজনের, কিন্তু আপনি বসে আছেন। আই স্ট্যান্ডিং। কেন? হোয়াই? উঠুন, এখন আমি বসবো। আফিয়ার ঠোঁট দুই দিকে চলে গেছে। ছেলের মায়ের চোখ কপালে। হাসনা দিশাহারা, দিকভ্রান্ত। নাতনিকে থামাতে চাইছেন, কিন্তু কি বলবেন, কি করবেন, আমল হজবরলা সবেতে। সবুজ কিছু ভেবাচাকা খেলো, মায়ের দিকে চেয়ে দাঁড়ালো তাও। তুষি বসলো আরাম করে, উরুর ওপর আরেক পা তুলে হাত ছড়ালো হাতলের ওপর। আফিয়ার মনে হলো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবেন। কপালটা চেপে চোখটা এদিক সেদিক ঘুরলো, শরীরটাও টললো একটু। মামি হতবাক আওড়ালেন, এ কেমন মাইয়া, বেটা মানুষের মতো বসছে? আফিয়া ভাবি, আপনি না কইলেন মাইয়া সুশীল? কথা কইলে কাছে বৈশাও টের পাওয়া যায় না? এ তো দেখি পুরো উল্টা। আফিয়া কি বলবেন, চমকের ভার নিজেই নিতে পারছেন না। তুষির এসবে আগ্রহ নেই। চানাচুরের বাটিটা হাতে নিয়ে বাদাম মুখে পুরল, নাক কুচকে বলল, ইস, কোন দোকান থেকে এনেছো দাদি? পুরো এই রিক্সাওয়ালার মুখের মতো নেতিয়ে গেছে। সবুজের আদল সংকীর্ণ হয়, আহত চিত্তে চেহারায় হাত বোলায় একবার। মা চটে বললেন, কি, আমার পোলার চেহারা নেতাইন্না বাদামের মতো? কত সাহস এই মাইয়ার! বুঝছি, এই মাইয়া বেয়াদব, কুশিক্ষায় বড় হইছে। এরকম বেডা মাইন্সের মতো মাইয়া দেখনের দরকার নেই। ভাবি চলেন। আয় সবুজ। আফিয়া হতাশ শ্বাস ফেলেন, এসব তো হওয়ারই কথা। হাসনা উদ্বিগ্ন হয়ে বললেন, না না, শোনেন, ও এরম না, আসলে হয়েছে কি। কোনো কথাই কেউ কানে নিল না। সবুজ সুরসুর করে মায়ের পিছু চলল। যেতে যেতে তুষিকে দেখলো কয়েকবার। মা মামি ফুঁসতে ফুঁসতে যেই চৌকাটে আসে, ভূতের মতো এক লাফে এসে সামনে দাঁড়ালো তুষি। দুদিকে দুহাত মেলে বলল, নো নো, চাইলেই তো নট গোয়িং খালারা, এভাবে তো যেতে দেয়া যাবে না, এখনো অনেক কথা বাকি। মামি রেগে রেগে বললেন, তুমি আবার কি কইবা? আর কত বেয়াদবি বাকি আছে শুনি? সরো, যাইতে দাও আমাগো। তুষি মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস, নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে এই যে এতক্ষণ নাস্তাগুলো গিললেন, কিছু আবার নষ্ট করলেন, এসবের যে দাম দিতে হবে। কি কি দিতে হইব? দাম বোঝেন না? টাকা, মানি, সব নাস্তা খরচাপাতির মিলিয়ে 3,000 হয়েছে। নিন, ফটাফট বের করুন এবার। আফিয়ার ভীষণ লাগার দশা। তুষি হাতা গোটাচ্ছে, মেয়েটা তো তার চেনা, কি ঘটাবে এখানে কে জানে। না বাবা, বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তিনি পানের কৌটা বগল দাবা করলেন, আশপাশটা সতর্ক নয়নে দেখে নিয়ে রান্নাঘরের দোরের দিকে এগোলেন। তারপর পা টিপে টিপে দরজা ছুঁয়ে বেরিয়ে গেলেন দ্রুত। ছেলের মা কণ্ঠ সিংহে নিয়ে বললেন, এইটা কি মগের মুল্লুক নাকি? একটু নাস্তার দাম এত কেমনে হয়? আমরা তো তেমন কিছুই খাইলাম না। মামি সায় মেলালেন, হেইডাই তো। তুষি দরজার কাঠে হাত ঠেসে দিয়ে দাঁড়ালো, নিরুৎসাহিত বলল, ওসব আমি জানি না, 5,000 না দিলে যেতে দেব না আজ। আমার দাদি সকালে উঠে বাজার করেছে, সারাদিন খেটে খুঁটে রান্না করেছে, তারপর ঘরদোর পরিষ্কার করেছে, আপ্যায়নের সব ব্যবস্থা করেছে, আবার আপনাদের রাতের খাবারের ব্যবস্থা আছে। এসবের পেছনে হ্যাভি মানি ওয়েস্টিং, সেসব তো আপনাদেরই দিতে হবে, তাই না? নিন, ফটাফট বের করুন দেখি। মামি বললেন, দিমু না টাকা, কি করবা? তুষি কপাল কুঁচকে ঘাড় বাঁকালো, চাহনিতে বিরক্তি। ঝট করে দৌড়ে খিল দেয়া ডাসাটা হাতে তুলে বলল, টাকা বের কর, না হলে এক একটাকে এমন ঘা দেব একেবারে জিভ উল্টে পড়ে থাকবি। মাই নেম ইজ তুষি, নট আন্ডার এস্টিমেট মি। হ্যাঁ, কুস্তি শিখেছি 2 বছর, চেপে ধরলেই এক বলে ছবি বানিয়ে দেব। রমণী দুজন আঁতকে উঠলেন, গোল চোখে বললেন,
মা, ও মা গো, কি ডাকাইত্যা মাইয়া! ও সবুজ, তুই কিছু কস না কে? সবুজ এই লাউয়ের মতো চেহারা নিয়ে কি বলবে? এমন বাড়ি মারবো না, একেবারে 4 ফুটের সবুজ 2 ফুটের হলুদ হয়ে যাবে। সবুজ বোধহয় ঘাবড়ে গেল। প্রথম দফায় পছন্দ হওয়া তুষির এই রূপে সে নিজেও ভড়কে গেছে খুব। ছেলেকে চুপ দেখে দুজন হতাশ হলেন। মামি নিরুপায় অথচ গমগমে স্বরে বললেন, ভাবি যা চাই দিয়া দেন। পাত্রের মা 2000 বের করলেন, বাকি 1000 মামিকে মিলিয়ে দিতে হলো। তুষি ছো মেরে নিল পুরোটা। মুখ ঝামটা মেরে প্রথমে মা, এরপর মামি বের হলেন। সবুজ বের হতে নিলে তুষি দুষ্টুমি করে পাটা বাড়িয়ে দিল সামনে। হাঁটতে গিয়ে অমনি হোঁচট খেলো ছেলেটা। টাল খুইয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ল মাটিতে। চিল্লিয়ে উঠল ব্যথায়, ও মা গো! টিনটিন বাবলু এসে দাঁড়িয়েছে কেবল। সবুজকে পড়তে দেখে জোরে হেসে ফেলল ওরা। হাততালি দিয়ে বলল, বোয়াল মাছ ধরছে, বোয়াল মাছ ধরছে। সবুজ ব্যথা পেয়েছে। মা আর মামি ছুটে এসে ত্রস্ত তুললেন ওকে। কি করে পড়লি বাবা? দীক্ষা হাঁটস না? সবুজ বোকা চোখে আশপাশ দেখলো, কিসে আটকায় পা বেঁধে পড়ল, কিন্তু কিছু তো নেই। তুষির দিক চাইলে দেখলো সে টাকার নোট গুনতে ব্যস্ত। মেয়েদের মতো ঠোঁট উল্টালো সবুজ। তারপর হেসে গড়াগড়ি খাওয়া টিনটিনদের ধমকালো, এই ছোকরা চুপ কর, কেউ পড়লে হাসতে হয়। টিনটিন থামল না, তারা দুলে দুলে হাসছে। সবুজ চটে বলল, চলো আম্মা, এনে আর এক মুহূর্ত থাকন যাইব না। হাসনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন খাটে, মুখবে হতাশার ছাপ। তুষির বুঝি আর গতি হলো না। টিনটিন বাবলুরা ঘরের ভেতর ঢুকলো। ওস্তাদ তোমারে বলে দেখতে আইছে। তুষি বলল, হ্যাঁ ওই তো ছাগলের দল মিলে দেখে গেল। বাবলু নির্বোধের ন্যায় বলল, কেমনে দেখলো ওস্তাদ? কি দেখলো? কুরবানির সময় যে গরু দেখে মানছে অমনে? তুষি ধমক দেয়, চুপ কর ব্যাককল। তারপর হাসনার কাছে এসে দাঁড়ালো মেয়েটা, পাশে টাকাগুলো রাখলো, বলল, এত সেন্টি খাচ্ছ কেন? টাকা যা লোকসান হয়েছিল সব সুদে আসলে উসুল করে এনে দিলাম। ওদের জন্য যা যা রেঁধেছ সব আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। কপালে হাত না দিয়ে যাও, খাবার দাও। হাসনা যেন গরম তেলের রূপ। তুষির কথায় পানি ছিটে পড়ল। অমনি ছ্যাদ করে উঠলেন, নাটক মারস আমার লগে? এত কাহিনী কইরা অহন আমারে সান্ত্বনা দিতে আইসোস? তুষি অবোধের মতো বলল, আরে হোয়াট আই ডুইং? আমি কি করলাম? জানস না কি করছস? তুই অগ ভাগাইলি কেন? তুই কাইল আমারে কইছিলি তুই বিয়াতে রাজি, তাইলে আইজ এই সিনিমাডি করলি কে? তুষি, রোকেয়ার মার সামনে আমার মান ইজ্জত সব শেষ কইরা দিলি। আমি বিয়েতে রাজি এ কথা কখন বলেছি? হাসনা চোখ রাঙিয়ে চাইলেন, কাল কস নাই? না তো, আমি শুধু বলেছি পাত্রপক্ষের সামনে বসবো, সে তো বসলাম। ওই 1/2 ইঞ্চি কুমড়োটাকে তুলে ওর চেয়ারে তোমার সামনেই বসলাম। তুষি কখনো কথার খেলাপ করে বলো তো? আমি কিন্তু আমার কথা রেখেছি, তাই না? হাসনা কিছু বলতে চাইলেন, তুষি আটকালো, বলল ফের, দাদি শোনো, এই তালবেগুনের মতো দেখতে ছেলে পেলে আমি বিয়ে করব না। দুনিয়ার হ্যান্ডসাম ছেলে এলেও করব না। তুষি জেনাস, ওকে সামলানোর জন্য কেউ জন্মায়নি। এর চেয়ে বিন্দাস আছি থাকি। আর তুমি এসব কই খুঁজে পাও বলো তো? এর সাথে আমার যায়? ভাগিয়েছি, বেশ করেছি। হাসনা দুম করে উঠে দাঁড়ালেন, বেশ করছোস? তুষি মাথা নাড়ালো, এস, খাড়া, আইস তোর একদিন কি আমার একদিন। সাদা আঁচলটা কোমরে গুজতে গুজতে রান্নাঘরে ছুটে গেলেন পৌরা। তুষি কপাল কুঁচকে চেয়ে রইল সেদিকে। টিনটিনের কণ্ঠে কৌতূহল, কি আনতে গেছে কত? বাবলুর কথায় উচ্ছ্বাস, খাওন দেবে মনে হয়। ছেলেটার কথা ফলল না, উল্টে রণচণ্ডীর মতো রূপ নিয়ে ঝাঁটা হাতে ছুটে এলেন হাসনা। তুষি আতকে উঠল, ভোঁদৌড় লাগিয়ে বলল, বুড়ি খেপেছে রে, পালা পালা। টিনটিন বাবলু তুষির পেছন পেছন ছুটল। হাসনা হুঙ্কার ছুটতে ছুটতে গেলেন কিছু পথ, শরীরটা সায়না দেয়ায় দাঁড়ালেন। তারপর তুষি তার দল সমেত হাওয়া হয়ে যাচ্ছে। বৃদ্ধা ফুঁসতে ফুঁসতে বললেন, যাবি কই পালাইয়া? আজকা বাড়িত আয় তুই, তোর হাড্ডি ভাঙমু আমি। কত বড় কুস্তিগির হইছস দেখতাছি। অন্ধকার রাতের প্রথম প্রহর। সময় প্রায় 8টা পেরিয়েছে। শাহবাগের ফুটপাত ধরে হাঁটছে তুষি। দুপাশে তার ছায়াসঙ্গী দুজন। সবার মুখ ভার, মনটাও খারাপ। খিদেতে বাবলুর চোখ মুখ শুকিয়ে বসেছে। 1 ঘন্টার বেশি না খেয়ে ও থাকতে পারে না। সেখানে দুপুরে 2টো ভাতের পর আর কিচ্ছু মুখে তোলেনি। তুষি আর হাঁটবে না, পা ব্যথা করছে। ফুটপাতের আইলে ধপ করে বসে পড়ল তাই।
দেখা দেখি বসলো ওরাও। বাবলু উসখুসে চিনতে বেশিক্ষণ রাশ টানতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল, ওস্তাদ আজ আর পকেট মারবা না? তুষির কণ্ঠ ক্লান্ত শোনালো, না ইচ্ছে করছে না, দাদি মনে হয় কষ্ট পেয়েছে বুঝলি। টিনটিন বলল, পাইলে পাউক, তুমি তো সত্যি কথাই কইছো, ওই আলকাত্রার ডিব্বারে তোমার লগে মানাইব না। তুষি ভ্রু গোছালো, তোরা মানানোর কি বুঝিস? ও দাঁত বের করে হাসলো, সব বুঝি। বাবলু দুহাতে পেট চেপে ধরেছে, কণ্ঠ কাঁদো কাঁদো। ওস্তাদ খিদায় পেট কামড়ায়, কিছু খাওয়াইবা না? আমারও খিদা লাগছে ওস্তাদ, তোমার লাগে নাই? তুষির কাছে টাকা নেই, পাত্রপক্ষের থেকে যা হাতালো তা তো দাদির সামনে রেখে এসেছে, এখন এদের খাওয়াতে হলে পকেট কাটা জরুরি। কিন্তু আজকে ভালো লাগছে না, দাদিকে তো তুষি চেনে, নিশ্চয়ই অভিমানে কেঁদে কেটে ভাসাচ্ছে এখন। কিছু বলতে গেলেও ফোঁস করে উঠবে। খিদে তুষিরও লেগেছে, দুপুরেও কিছু খায়নি, কি যে করবে। তুষির হঠাৎ চোখ পড়ল রাস্তার ওই পারে, জমকালো সাজের একটা কমিউনিটি সেন্টার। দুষ্টু মাথায় চট করে একটা বুদ্ধি এলো ওর, উঠে দাঁড়ালো তরাক করে। আমাকে দেখতে কেমন লাগছে রে টিনটিন? ও আপাদমস্তক দেখে বলল, ফ্যান্টাস্টিক, ধোয়া জামা পরছো, চকচক করতাছে। তুষি দুহাতে বালু ঝাড়ল, তোরা এইখানে দাঁড়া, আমি আসছি। বাবলু বলল, কই যাও? তুষির তাকানো দেখে টিনটিন বুঝে ফেলল ঘটনা। ওস্তাদ আইসকাও? ওরাও দাঁড়ালো এবার, আনন্দ নিয়ে বলল, যাও যাও, আইসকাও পোলাও মাংস খামু, কি মজা। বাবলুর আবদার, আমার লইগ্যা কিন্তু রোজ 2টা আনবা, আমি গরু খামু না, দাঁতে ব্যথা করে। তুষি চুলগুলোতে বেনি করে আজ পাত্রপক্ষ আসবে বলে দাদি করে দিয়েছিল। শার্টের যে মাথা গিট বাঁধা ছিল সেটাও টেনে টেনে ঠিক করলো ও। পায়ে একজোড়া চটি ছাড়া বাকি সব ঠিকঠাক। তারপর রাস্তা পেরিয়ে সেন্টারের কাছে এলো। ওই পার হতে চেয়ে রইল বাবলুরা। তুষি এর আগেও কয়েকটি সেন্টারে ঢুকে ফ্রিতে খেয়ে এসেছে, আবার পলিতে করে খাবার এনে ওদেরকে খাইয়েছে। এখন অবধি ধরা টরা পড়েনি, তাই ওরা নিশ্চিন্ত আজও ধরা পড়বে না। তুষি ওত পেতে রইল, বোঝার চেষ্টা করলো পরিবেশ কেমন। গেটে গার্ড নেই, যে আসছে সেই ঢুকছে আরামে। তুষির ঝলমলে মুখখানায় সূর্যের কিরণ, বুক চিতিয়ে সুরুত করে ঢুকে পড়ল ভেতরে। স্টেজ ফাঁকা তখনও, বর বউ কেউ আসেনি। পেছনের সাইনবোর্ডে পেঁচানো ইংরেজিতে কিছু লেখা, মনে হয় বর বউয়ের নাম। তুষি ওসব পড়তে পারেনি। ও এদিক ওদিকে চেয়ে খাবারের জায়গা খুঁজছে, এখনও কেউ খেতে বসেনি দেখে চসূচক শব্দ তুলল জিভে। কিন্তু ফেরত যাওয়া যাবে না, খাবারের দারুণ গন্ধ পাওয়া যাচ্ছে, নিশ্চিত হাইফাই খাবার হবে। তুষির খিদেটা কগুণ বেড়ে গেল তাতেই। যেখানে পুরো সেন্টারের সবাই দারুণ সব সাজসজ্জায় মোড়ানো, সেখানে মেয়েটা বড্ড বেমানান। কয়েকজন ওকে দেখলো ঘুরে ফিরে, কিন্তু তুষির তাতে নার্ভাস লাগছে না। এরকম ফ্রিতে বিয়ে ও কত খেয়েছে। তুষি অতিথি সরিয়ে এসে একটা চেয়ার টেনে বসলো। একটু পর এক মাঝবয়সী ভদ্রমহিলাও এলেন। ফোনে কথা বলতে বলতে চাইলেন ওর দিকে, নজর গিয়ে আটকালো পায়ের চটির ওপর। কপাল কুঁচকে বললেন, কোন পক্ষ তুমি? তুষি পাল্টা প্রশ্ন করলো, আপনি কোন পক্ষের? মেয়ে পক্ষের। আমার মেয়ের বান্ধবীর বিয়ে। ও, আমিও মেয়ে পক্ষের, অনেক দূর সম্পর্কের আত্মীয়, চিনে কাজ নেই। ভদ্রমহিলা একটু অবাক হলেন, কেমন কাঠখোট্টা জবাব। চোখের কোণ তুলে ওকে মাপলেন কয়েক পল। তুষি একটু ঘাবড়ে গেল, আর বসে থাকা বিপদ। উঠে এলো ত্রস্ত। ঠিক তখনই ওর পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল কেউ একজন। গতির দ্রুততায় বাহুতে ধাক্কা লাগলো তুষির। মেয়েটা ছিটকে গিয়ে দেয়ালের সাথে মিশল, ফিরল কটমটিয়ে। কোন রাত কানারে? দেখলো একটা অল্প বয়সী মেয়ে ছুটে যাচ্ছে, হাতে ব্যাগ। তুষির রাগটা পাল্টে গেল কৌতূহলে। মেয়েটা হন্তদন্ত গতিতে গিয়ে পৌঁছালো এক ভদ্রলোকের কাছে। তুষির জিজ্ঞাসু চিত্তে টান পড়ল অমনি, কি ঘটেছে জানা চাই, এগুলো ওদিকে। মেয়েটা ভদ্রলোককে টেনে টেনে কোনার এক কামরার দিকে ঢুকেছে। তুষি সন্তর্পণে গিয়ে আড়ি পাতল।
প্রথমটুকু না শুনলেও পরেরটুকু পৌঁছালো কানে। মেয়েটা অস্থির হয়ে বলছে, এখন কি হবে মামা? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। মানুষ জানাজানি হলে তো। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে দেখালো, হাতটা আপনা আপনি চলে গেল বুকে। ঢলে পড়তে দেখে মেয়েটা আঁকড়ে ধরে চেয়ারে বসায়। বিচলিত পায়ে ছুটে বেরিয়ে যায় আবার। তুষি দ্রুত লুকিয়ে পড়ল, ঠোঁট কামড়ে বুঝতে চাইল ঘটনা কি। তারপর ফের কতগুলো পায়ের শব্দ। মেয়েটি একজন পুরুষ আর একজন ভদ্রমহিলাকে ডেকে এনেছে। মহিলা অসুস্থ লোকটির কাছে ছুটে এলেন। কি হয়েছে, কি হয়েছে বলো? চিন্তায় একসা হলেন নিমিষে। তুষি বুঝল ইনি এই লোকের স্ত্রী। আর পাশের লোকটি হলেন শ্যালক। দুলাভাই দুলাভাই বলে ডাকছেন। সবাই মিলে ওনাকে পানি খাওয়ালেন, ফ্যানের বাতাস বাড়ালেন। ভদ্রমহিলা উদ্বিগ্ন হয়ে শুধালেন, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ল কেন? আর তুমি তো পার্লারে ছিলে, একা ফিরলে যে? মেয়েটি মাথা নোয়ালো। অসুস্থ ভদ্রলোক কোনো রকম ফ্যাঁসে শ্বাস তুলে বললেন, তোমার মেয়ে পালিয়েছে। চমকে উঠল সবাই। তুষির ভ্রু টান টান হলো। ঘরের ভেতর হাহুতাশ আর অস্থিরতায় ভরে গেল সহসা। মেয়ের মা কাঁদছেন। তুষি কথাবার্তা সব শুনে যা বুঝলো তাতে মেয়ে পার্লারে সাজতে গিয়ে ভেগেছে। চিঠিতে লিখে গেছে তার প্রেমিক আছে, সে এই ছেলেকে বিয়ে করবে না। আর খবরটা নিয়ে এসেছে মেয়ের বান্ধবী। শ্যালক লোকটি চশমা খুলে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। মেয়ের বাবা বলছেন, ছেলেপক্ষ চলে আসবে একটু পর। এসব জানাজানি হলে কি হবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে? অশান্ত হাতে এক ঢোক পানি খেলেন তিনি। জোরালো শ্বাস টেনে টেনে বললেন, মাঝার, ও বেশি দূর যেতে পারিনি। তুমি কজন লোক পাঠাও, যেভাবেই হোক ওকে ধরে আনো। এটা আমার সম্মানের প্রশ্ন। পালালে আগে পালায়নি কেন? এখন বিয়ের দিন, স্টেজে ওঠার সময়। একটু থেমে বললেন, কেউ কিছু জানার আগে ওকে ধরে এনে হলেও স্টেজে বসাতে হবে। সর্বনাশ হয়ে যাবে না হলে। যত টাকা লাগে দাও, তাও কজন লোক পাঠাও মাঝার। ভদ্রলোক মাথা নেড়ে কাউকে একটা ফোন করলেন। বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন আর এয়ারপোর্ট সবখানে লোক পাঠানোর আদেশ। পেশায় মেয়ের বাবা পাকা ব্যবসায়ী, অর্থের সাথে টুকিটাকি ক্ষমতাও আছে। কিন্তু ওপাশে টাকার কথা শুনেই তুষির মুখ চকচক করে উঠল। এর মানে মালদার পার্টি, অনেক টাকা আছে। অমনি একটা ফন্দি আটল সে। আড়াল ছেড়ে এসে চট করে ঢুকলো ঘরে। কিন্তু আমি যে সব লিসেনিং কাকু, এবার কি হবে? আচমকা কথায় চমকালো সকলে। এতগুলো চাহনি একসাথে বর্তালো তার উপর। মাঝার অবাক হয়ে বললেন, তুমি কে? তুষি সব দাঁত দেখিয়ে হাসলো, বাধ্যের ন্যায় জানালো, মাই নেম ইজ তুষি, কারওয়ানের বস্তিতে থাকি। খেতে এলাম, কথা শুনলাম, মেয়ে ভেগে গেছে তাই না? সো স্যাড। প্রত্যেকে মুখ চাওয়াচাই করলো। বসে থাকা রমণীর কণ্ঠে বিস্ময়, তোমার নাম তুষি? মাঝার চটে গেলেন বস্তি শুনে। রেগেমেগে বললেন, এই মেয়ে এখানে ঢুকলো কি করে? এখনই ঘাট ধরে বের করার ব্যবস্থা করছি, দাঁড়াও। তুষি সজোরে মাথা নাড়ল। হুম, ওটি করতে যাবেন না। তাহলে বাইরে গিয়ে একেবারে মাইকিং করে জানিয়ে দেব আপনাদের মেয়ে ভেগেছে। তখন কি হবে? দ্বিতীয়বার মুখ দেখাদেখি করলেন তারা। মেয়ের বাবা শান্তভাবে শুধালেন, কি চাও তুমি? এই তো ভেরি নাইস আঙ্কেল, স্মার্ট মানুষ বোঝা যাচ্ছে। শুনুন আঙ্কেল, মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, এসব খুব বাজে কথা। আপনি কাউকে জানাতে না চাইলে আমিও জানাবো না, কিন্তু একটা শর্ত। মাঝার অধৈর্য, কী শর্ত? হ্যাঁ শুনি তো। তুষির মাঝে ভয়ডর কিচ্ছু নেই। এতগুলো অচেনা মানুষের সামনে কেমন বুক ফুলিয়ে আছে। চট করে বলল, 5,000 টাকা দিতে হবে। বিকেল থেকে কিচ্ছু খাইনি, খাই দাই তারপর বাড়ি চলে যাই। মেয়ের বাবা ঝামেলা চাইছেন না, বললেন এক কথায়, মাঝার, একে টাকা দিয়ে বিদেয় করো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি দেখি ওদিকটা সামলাই। ভদ্রলোক আস্তে ধীরে উঠে বেরিয়ে গেলেন। মাঝার ব্যতীত একে একে সবাই তার পিছু পিছু চলল। তুষি বলল, দিন কাকু, গুড কাজে দেরি করতে নেই। ও ভাঙতি দিলে ভালো হয়। মাঝার বিরক্ত, দাঁত চেপে পকেটে হাত দিলেন। এর মাঝেই বাইরে থেকে শোরগোল এলো, বর এসেছে। ভদ্রলোক থমকালেন, চোখে মুখে চিন্তায় জেঁকে বসলো। হঠাৎ চোখ পড়ল তুষির ওপর। সহসা কিছু একটা ঘূর্ণির মতো বেজে উঠল মাথায়। প্রশ্ন করলেন, আমার একটা কাজ করে দিবি মেয়ে? তুষি হাত নাড়ল, না, ওসব কাজ ফাজ আমি করি না, টাকা দেন চলে যাই। আহা, আগে শোন তো, করে দিলে পাক্কা 20,000 দেব। তুষির ঠোঁট আলাদা হয়ে গেল, চোখ দুটো ঠিকরে এলো প্রায়। কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল, 20,000? আরে বাস, এজন্যই মনে হয় সকাল থেকে হ্যান্ড চুলকাচ্ছিল। করবি? তুষি লাফিয়ে উঠল,
অফকোর্স করব, কি কাজ খালি বলুন। মাঝহার ঠোঁট ছড়িয়ে হাসলেন, সে বড় চতুরের হাসি। তুষি সেই হাসিতে অহেতুক বোকা বনে যায়। অশনির একটা দুরু দুরু সংকেত আড়াআড়ি দাগ কাটে মনে। কেন যেন ঘেমে গেল মেয়েটা, জিভে ঠোঁট চুবিয়ে হাত তুলে মুছল সেটুকু। এরপর কপালে কি আছে কে জানে। সময় তখন অনেক, আস্তে ধীরে রাতের প্রহর বাড়ছে। কমিউনিটি সেন্টারটা মানুষের কোলাহলে মুখরিত তখনও। অনেকগুলো কণ্ঠের আওয়াজ আসছে কানে। ইয়া বড় ঘোমটার ফাঁক গলে পরিবেশ বোঝার চেষ্টা করলো তুষি। না, কিছু দেখা যাচ্ছে না। এত ভারী জামা কোন বজ্জাত বানিয়েছে এটা? তুষি এসবে অভ্যেস নেই। মনে হচ্ছে কাপড় নয়, গায়ে 10টা বস্তা চাপিয়ে দিয়েছে, তার ওপর এই উঁচু জুতো। তুষির এখন রাগ হচ্ছে, টাকার লোভে ও কেন রাজি হলো। পরপর পিঠ সোজা করে ভাবল, থাক, একটু অ্যাক্টিংই তো করতে হবে। তার বদলে এতগুলো টাকা পেলে তুষিদের আর কোনো ধার দেনা থাকবে না। দাদিকেও 1 মাস বসিয়ে বসিয়ে খাওয়াবে। তুষি তো দেখতে পায় দাদির শরীরের অবস্থা। কাশির তোপে ঘুম হয় না রাতে, প্রায় শরীর গরম থাকে। তাও দাদি কাজ করতে যায়, দুটো অন্যের জন্য খাটে। তুষির ইনকামের তো আর ঠিক নেই, আজ বেশি হলে কাল হয়ই না। মানুষগুলো চালাক হয়ে গেছে, কেউই পকেটে ক্যাশ নিয়ে বের হয় না। ও লেহেঙ্গার দোমাথা উঁচু করে ধরল, যেই পা বাড়াবে হিলটা নড়বড়ে হয়ে পড়তে ধরল অমনি। ত্রস্ত পিলারটাকে জাপটে ধরল দুহাতে। কনের বান্ধবীর নাম মুক্তা। মেয়েটা ছুটে এলো কাছে, ফিসফিস করে বলল, আস্তে আস্তে হাঁটো, এমন তাড়াহুড়ো করলে তো ধরা পড়ে যাবে। ওকে ওকে, শিওর। তুষি বোঝালো সে পারবে, কিন্তু সাহস হলো না। 2 তলা হিল কি বাপের জন্মে পড়েছে? মিনমিন করে বলল, মাই হ্যান্ড ধরে রাখুন তো, হোঁচট ইটিং করলে সম্মান গোয়িং হয়ে যাবে। মুক্তার মুখে বিরক্তি, কিন্তু মাঝার ওকে পই পই করে বলে দিয়েছেন তুষিকে সব রকম সাহায্য করতে হবে। এর মাঝে কনেকে খুঁজে আনবেন তারা। সেই সময়টাতে শুধু বউ সেজে বরের পাশে বসবে তুষি। যখনই কনেকে নিয়ে আসা হবে, একটা কোনো ছুতো দেখিয়ে নেমে আসবে মেয়েটা। কিন্তু মুক্তা জানে ওকে আর খুঁজে পাওয়া যাবে না। তার সামনে দিয়েই তো বয়ফ্রেন্ডের বাইকে করে পালালো মেয়েটা। সাহায্যও সেই করেছে, কিন্তু ওসব তো ঘুণাক্ষরেও কাউকে বলা যাবে না। তবে সব প্রশ্নের মুখোমুখি ওকে হতে হবে। সেজন্য মুক্তা ভান করছে কিছু না জানার। এরা খুঁজে মরুক, যা ইচ্ছে হোক, ও বিপাকে না পড়লেই হলো। মেয়েটা মুখ ভার করে তুষিকে নিয়ে স্টেজের কাছে এলো। তুষি কিছু দেখতে পাচ্ছে না, উকিঝুঁকি দেওয়াও নিষেধ। মাঝারের কড়া কথা, প্রতি তিরিং বিরিংয়ে 1000 টাকা কাটা। স্টেজে এখন বর বসে, তখনই তো বর আসার শোরগোল শুনেছিল। তুষি দাঁড়াতেই চারদিকটায় হইচই শুরু হলো ফের। ফুলের পাপড়ি ছেটালো কেউ কেউ। তুষির এসবে খুব বিরক্ত লাগছে। এই যে বিশাল ঘোমটা, এটাই তার কারণ। গাটা এত কুটকুট করছে না, মনে হচ্ছে টান মেরে সব খুলে ফেলতে। তখনই কোনো মেয়েলি স্বর কানে এলো, স্বতঃস্ফূর্ত চিত্তে বলছে, ভাইয়া ভাবিকে হাত ধরে তোলো, একটা ভিডিও হবে প্লিজ। সাথে সুর মেলালো আরও কজন। বর উঠে এলো বোধহয়। নাগরা জুতোর মসমসে শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে তুষি। চুপচাপ এসে হাতটা পাতল সে। তুষি হাত দেখেনি, তার ঘোমটা এর চেয়েও বড়। মুক্তা কনুই দিয়ে গুতা দিল বাহুতে, কণ্ঠ চেপে বলল, বর হাত বাড়িয়ে আছে, ধরো। তুষি বলল, ডানে না বামে? নাক বরাবর। তুষি আন্দাজ মতো হাতটা তুলল, টের পেল একটা খসখসে অমসৃণ তালুর ছোঁয়া এসে কবজিতে লেগেছে। কেন যেন বুকখানা ধক করে কেঁপে উঠল ওর, গলাটা শুকিয়ে বসলো অহেতুক। লোকটা হাতে টান বসালো, আপনা আপনি তুষির শরীরটা উঠে এলো ওপরে। গুটি গুটি পায়ে গিয়ে বসলো সোফায়। সেই মেয়েটি তার কাঁধে হাত রাখলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাবি হাতে মেহেদি পরেনি কেন? তুষির কাছে জবাব নেই। মুক্তাই আগ বাড়িয়ে বলল, আসলে সময় পাইনি, এত তাড়াহুড়োয় আয়োজন না, তাই। ও এরকম ঘোমটা দিয়েছে কেন? এখন কি ওই যুগ আছে? এই উত্তর মুক্তা জানে, মাঝার আগেই শিখিয়ে দিয়েছিল। চটপট বলল, ওর খুব মাথা ব্যথা করছে আন্টি, এখানে তো আলো, তাকাতে পারছে না, মাইগ্রেনের সমস্যা বোঝেনি তো। এখন এরকম থাকুক, একটু সুস্থ লাগলে ঠিক করে দেব। আচ্ছা, সেই ভালো। তুষি শক্ত হয়ে সোফায় বসে রইল। ঘামে দরদর করছে শরীরটা, হাত পা চুলকাচ্ছে। আচ্ছা জ্বালাতো, মেয়েদের জামা কাপড় পরতে এত কষ্ট, এসব পরে সবাই
বিয়ে করে কিভাবে? তুষি তো বিয়ে করলেও এই প্যান্ট শার্ট পরেই করবে। ও টের পাচ্ছে কতগুলো পা স্টেজে উঠছে নামছে পরপর। সামনে থাকা ক্যাচ ক্যাচ করে ছবি তুলছে কখনো। কেউ যদি বইয়ের ঘুমটা তুলতেও চায় আটকে দিচ্ছে মুক্তা। ইনিয়ে বিনিয়ে বাদ সাধাই এখন তার একমাত্র দায়িত্ব। সময় কাটলো, খাওয়া দাওয়া শুরু হলো এদিকটায়। মেয়ের বাবা সে নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়লেন। তুষি ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে। আর কতক্ষণ বসে থাকবে এরকম? এখনও কি ভেগে যাওয়া মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি? তখনই একজন পুরুষ কণ্ঠ বললেন, কাজী সাহেব আসুন, শুভ কাজে আর দেরি করে লাভ নাই। মুক্তা চোখ বড় করে ফেলল। এই রে, কাজী এলে তো বিয়ে পড়ানো শুরু হবে। হায় হায়। ও দমকা হওয়ার মতো এক ছুটে স্টেজ থেকে নামলো। মাঝার সেন্টারের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। মেয়েটা এসেই হড়বড়িয়ে শুধালো, মামা মামা, কোনো খবর পেলেন? মাঝারের মুখ কালো, থমথমে গলায় বললেন, না। এখন তাহলে কি হবে? ওদিকে যে কাজী ডাকা হচ্ছে, বিয়ে পড়িয়ে দিলে তো সর্বনাশ। মেয়েটাকে নামিয়ে আনবো? মাঝারের মুখখানা চিন্তায় শুকনো। তুষিকে বউ সাজিয়ে স্টেজে বসানোর বুদ্ধিটা শুধুমাত্র ওনার। দুলাভাই আপা এখনও কিছু জানেন না। কি করবেন এই মুহূর্তে মাথায় ঢুকছেও না কিছু। তাদের মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। শহরে আছে না শহরের বাইরে যাবে তাও জানা নেই। এত অল্প সময়ে কোত্থেকে ধরে আনবেন? দুলাভাই তো হুকুম রেখে দিয়েই খালাস। মুক্তা নিজেই বলল, আঙ্কেল আন্টিকে বলে দিলে ভালো হতো না? তুমি এত চিন্তা না করে স্টেজে যাও, যা হবে দেখা যাবে। মুক্তা আর কথা বলল না। করুক যা খুশি, ওর কি? চুপচাপ ঘাড় নেড়ে ফিরে গেল জায়গায়। মাজারের মাথা ব্যথা উঠেছে। বরপক্ষ চলে এসেছে শুনেই বুদ্ধি বিবেচনা কাজ করা বন্ধ হয়ে গেছিল। মনে হচ্ছিল আপাতত ব্যাপারটা ম্যানেজ করা দরকার। এই মেয়েকে স্টেজে বসিয়ে রেখে নিজেদের মেয়েকে খুঁজবেন। এরপর পেয়ে গেলে না হয় আরামসে অদল বদল করা যেত। কিন্তু এখন তো সে আশাও শেষ। যত দিকে যত লোক পাঠালেন সবাই একই উত্তর, খুঁজে পাচ্ছে না। আবার এই মুহূর্তে তুষিকেও স্টেজ থেকে নামিয়ে আনা যাবে না। পরিস্থিতি এখন যা হাতে আছে তাহলে তাও বিগড়ে যাবে। মেয়েটা মুখ খুললেও বিপদ। না, কিছু একটা ভাবতে হবে এখন, অনেক বড় শক্ত কিছু, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। বিপদ যখন নিজেই বাড়ালেন ওনাকেই তো কমাতে হবে তা। কাজী আসার কথায় মাথায় বোম পড়ল তুষির। এ বেটা এলেই তো কবুল বলতে বলবে। কবুল বললে না বিয়ে হয়ে যায়? কি আজগুবি কথা! তুষির বিয়ে হবে কোথাকার কোন ভাল্লুকের সাথে? হায় খোদা! এখন ভদ্রলোকের সাথে আরও বেশ কজন এলেন। অল্প ভিড়েই ভরে গেল জায়গাটা। জুতা খুলছেন তিনি। হাঁ করবেন কিছু বলতে আচমকা তড়াক করে দাঁড়িয়ে পড়ল তুষি। সবার নজর একসাথে বর্তালো এদিকে। সেন্টারে মোট 3টে রুম। একটা খাওয়া দাওয়ার, যেটা সবচেয়ে বড়, অন্যটায় স্টেজ, আরেকটা কোণার দিকে ছোট ঘর, যেখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র আপাতত রেখেছেন ওনারা। মেয়ের মা এতক্ষণ স্বামীর সাথে ছিলেন। সবে সবে বুকে ব্যথা সেরেছে মানুষটার। মেয়ে বিয়ের আসর ছেড়ে পালানোর ঝক্কি তো আর মাথা থেকে যায়নি। কখন কি হয়ে যায়। ভদ্রমহিলা স্টেজের এদিকটায় এসে দাঁড়ালেন এবার। বরকে বরণ করার পর আর পা ফেলেননি এখানে। স্টেজে লেহেঙ্গা পরিহিত এক ঘোমটাওয়ালিকে দেখেই আঁতকে উঠলেন রমণী। তার মেয়েকে তো এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে স্টেজে ওটাকে? উদ্বিগ্ন পা জোড়া বাড়াতে গেলেই পেছন থেকে হাতটা চেপে ধরলেন মাঝার। আস্তে করে বললেন, যেও না আপা। স্টেজে কে বসে আছে? মাঝার এদিক ওদিক সতর্ক চোখ বোলালেন। আরও ধীর করলেন গলার স্বর, ওই বস্তির মেয়েটাকে বসিয়েছি। ভদ্রমহিলা যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস? কেন? চুপ করে থাকো আপা, বোকার মতো কাজ করে ফেলেছি, কিন্তু এখন আর কিছু করার নেই। তুষি খাম্বার মতো দাঁড়িয়ে আছে, নড়ছে না চড়ছে না। দেখে এক ভদ্রমহিলা শুধালেন, কি হয়েছে মা, কিছু লাগবে? মুক্তার চোখ মুখ আশঙ্কায় কাঠ, কথা টেনে নিল। মনে হয় ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাবি? তুষি জোরে জোরে মাথা ঝাঁকালো। ওয়াশরুম কেন, আপাতত যে কোনো এক রুমে যেতে পারলেই হবে। ওই মাঝার ব্যাটাকে খুঁজতে হবে তো। ওকে ফাঁসিয়ে দিয়ে কই ঘাপটি মারতে গেল। মুক্তা ওকে সাথে নিয়ে হাওয়ার গতিতে নেমে এলো নিচে। মাঝার দেখেই বুঝলেন ঘটনা কি। সূচক শব্দ করে হেঁটে এলেন কয়েক পা। তুষি সোজা সেই কোণার রুমটায় ঢুকেছে। মাথার ঘোমটা একটানে খুলে চারপাশটায় দেখল। মাঝারও ঢুকলেন তখনই। প্রথমেই মুক্তাকে বললেন,
তুমি বাইরে যাও, দেখো ওদিকটা। মেয়েটা বাধ্য বিদায় নিল এক কথায়। পরপরই খ্যাক করে জিজ্ঞেস করলেন ভদ্রলোক, কি সমস্যা তোর? ওভাবে নেমে এলি কেন? তুষিও কম যায় না, তার কণ্ঠ একই রকম। তো কি করব? দেখছেন না কাজী চলে এসেছে, আর একটু বসে থাকলেই তো বিয়ে হয়ে যেত। গেলে যাবে, সেজন্য নেমে আসবি? তুষি চোখ কপালে উঠে গেল, হতবাক আওড়ালো, মানে? গেলে যাবে মানে কি? আপনি তো বলেছিলেন শুধু কিছুক্ষণ বসে থাকার কথা, তারপর আপনাদের মেয়ে পেয়ে গেলে আমার সাথে পাল্টাপাল্টি হবে। তাহলে এখন অন্য সুর তুলছেন কেন? মাঝহার বললেন, বলেছিলাম, কিন্তু এখন সেরকম হবে না। মেয়েকে পাওয়া যায়নি, হয়তো শহরের বাইরে চলে গেছে। তাতে আমার কি? আমার সাথে যা কথা হয়েছিল সেটা তো করেছি, তাই না? এখন টাকা দিন। তুষি হাত পাতল। মাঝহার রেগে বললেন, টাকা টাকা করবি না মেয়ে, বলেছি তো দেব। স্টেজে গিয়ে বস যা। এটা কি ইয়ে হচ্ছে নাকি? মানে ফাজলামো করছেন আমার সাথে? আবার গিয়ে বসবো মানে? দেখছেন না বিয়ে পড়ানোর তোড়জোড় চলছে? আমি ওসব বিয়ে টিয়ের চক্করে নেই। চুপচাপ টাকা দিন, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ কি না হলে? কাজ শেষ না করলে একটা টাকাও পাবি না। তুষি ভীষণ চটে বলল, ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব যে আপনাদের মেয়ে ভেগে গেছে, আর সেজন্য আমাকে এখানে বউ সাজিয়ে বসিয়ে রেখেছেন আপনি। ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ দেখাচ্ছি, করব দেখবেন। মাঝার হ্যাঁ না বললেন না। তুষি বাইরে যেতে হাঁটা ধরল ঘুরে। অমনি পিছু ডাকলেন তিনি, দাঁড়া। তুষি ঠোঁট কামড়ে হাসলো, এই তো বাছা লাইনে এসেছো। ফিরে চাইল গম্ভীর মুখে। মাঝার শুধালেন, তুই জানিস এটা কার বিয়ে? তুষির কণ্ঠে অনীহা। কার? এএসপি ইয়াসির আবরার স্বার্থের মতিঝিলের নামকরা পুলিশ অফিসার। চমকে উঠল তুষি, গোটা আকাশ ভেঙে মাথায় পড়ার মতো আর্তনাদ করে বলল, কি? তার চোখ মুখে ভয় দেখে বুকে বল পেলেন মাঝহার। ভাবলেন বস্তির ছাপোষা মেয়ে, পুলিশ নাম শুনেই ঘাবড়ে গেছে। ক্রূর হেসে বললেন, হ্যাঁ চিনিস তাকে? খুব ডেঞ্জারাস কিন্তু। এইটুকু চাকরির বয়সে এর মতো বারবার ট্রান্সফার কেউ হয়নি। এই তো কদিন আগেও এমপি রুস্তম আহমেদের ছেলেকে একটা কেসে 10 বছরের সাজা পাইয়ে দিলেন। আজকে এখানে তারই বিয়ে। তুষির সব প্যাঁচ বেঁধে গেল, গ্রহ নক্ষত্রের মতো জট পাকিয়ে গেল, গোল হয়ে ঘুরল মাথাটা। আজকে ওই পুলিশের বিয়ে হচ্ছে এখানে? ও কি তারই হাত ধরেছিল তখন? এতক্ষণ পাশাপাশিও বসেছিল? ওই পুলিশ যে কতটা ডেঞ্জারাস সে তো তুষি মারপিট দেখেই বুঝে গেছে। ওরে তুষি, কোথায় ফেসে যাচ্ছিস তুই? মেয়েটা মনের ভয়ে চেষ্টা করলো লুকাতে, কণ্ঠে চোটপাট বজায় রেখে বলল, তো আমি কি করব? মাঝার হাসলেন, বললেন, বোকা মেয়ে, পুলিশের বিয়েতে বউ সেজে এতক্ষণ স্টেজে বসেছিলি, এ কথা জানাজানি হলে ক্ষতিটা আসলে কার? তোর নিজেরই। ইয়াসিরকে তো চিনিস না, যদি জানতে পারে এসব আমাকে কিছু বলবে না, যা বলার তোকে বলবে, কারণ আমরা বড় মাপের বড় মানুষ। ছিট কেটে বেরিয়ে আসার অনেক কৌশল জানি। ফাঁসবি তুই, ফ্রড কেসে সোজা জেলে ভরে দেবে। তখন কি করবি? ভালো উকিল দিয়ে জামিন পাবি, তাও তো হবে না। বস্তিতে থাকিস, এসবের মুরত কই? তার চেয়ে আমি যা বলছি শোন, চুপচাপ গিয়ে স্টেজে বস। বিয়ে তো আর সত্যি সত্যি হবে না। ওরা না হয় জানে না মেয়ে বদলে গেছে, তুই আর আমি তো জানবো। মিথ্যে মিথ্যে বিয়ে করলে কিছু হবে না, বিয়ে পড়াতে দে। সেন্টার থেকে আস্তে ধীরে আত্মীয় স্বজনের ভিড়টা কমে যাক। যখন শুধু দুই পরিবারের লোক থাকবে, আমি তোকে ঠিক বের করার একটা উপায় বানিয়ে দেব। তখন তুই তোর মতো নিজের বাড়ি চলে যাস। কিন্তু এখন কোনো রকম কোনো ফাতরামো করা যাবে না। সেন্টার ভর্তি লোক জানলে সমস্যা হবে। যদিও আমার চিন্তা নেই, কারণ ফাঁসবি তো তুই। তুষি ভয় পেল, ভীষণ ভয়। মাঝারের হুমকিতে কিনা জানে না, তবে ইয়াসিরের শক্তপোক্ত মুখটা ভাসল চোখে। গলবিল শুকিয়ে এলো খুব। টেবিলের ওপর জলের বোতল ছিল, হাতে তুলেই ঢকঢক করে পানি খেলো তুষি। মাঝার মিটিমিটি হাসছেন। টোপ তাহলে ভালোই গিলেছে, কিন্তু আপাতত এই মেয়ে ছাড়া তার কাছে দ্বিতীয় উপায় নেই। পরিস্থিতি সামলাতে ভুল একটা করলেও এখন সেটা নিয়ন্ত্রণ করতে হবে। পরে যা হবে দেখা যাবে না হয়। তুষি অনেকটা পানি খেলো, হাত দিয়ে মুখ মুছে শ্বাস নিল বড় বড়। কণ্ঠে অনিশ্চয়তা। সত্যি আমাকে বাড়ি যাওয়ার উপায় করে দেবেন তো? কিছু হবে না তো? আমি আমার মতো বের হতে পারবো তো? পারবি, যদি আমার কথা শুনিস তাহলে পারবি। এই যে বেঁকে বসলি, একটু আগে এরকম হলে আমি কোনো কিছুই করব না।
টাকা তো পাবিই না, উল্টে। বুঝেছি, ফাঁসিয়ে দেবেন তাই তো? ভদ্রলোকের স্বরটা এবার নরম হলো, বললেন, হ্যাঁ বললাম না, তোমাকে বাঁচিয়ে নেব। 20-এর জায়গায় দরকার হলে আরও 10,000 বেশি পাবে। শুধু ইয়াসিরের হাতে ফ্রড কেস খাওয়ার থেকে আমার কথা শোনো, স্টেজে ফিরে যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই তোমাকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। তুষি তাও চিন্তায় ভুগছে। এরকম উভয় সংকটে থুবড়ে পড়েছে বেচারি। এই লোকের কথা একদিকে ঠিক, জেলে ঢুকলে বের হয়ে আসার মতো ক্ষমতা, টাকা কিছুই ওদের নেই। যদি সত্যি উল্টাপাল্টা কেসে ফাঁসিয়ে দেয়, ওই বদপুলিশকে তো তুষি চেনে। বউ ভেগে গেছে শুনলে রাগ ওর উপরেই ঝাড়বে। আবার পলানোর উপায়ও বন্ধ। ওর জামাকাপড়গুলো কোথায় কে জানে। এই বিয়ের পোশাক পরে পালাতে গেলেও সদর দরজায় পেরোতে হবে, দেখে ফেলবে সবাই, তখন ঠিকই পাকড়াও করবে না? তুষি সব ভেবে একটা কঠিন সিদ্ধান্তে এলো। মাঝার যা বলছে তাই করার সিদ্ধান্ত। লোকটা তো বলল ওকে বাঁচাবে, তাহলে অত চিন্তা কিসের? তুষি তো জানে এটা সত্যি বিয়ে না, ও ওর মতো, ইয়াসির নিজের মতো। টিনটিন বাবলু অধৈর্য হয়ে পড়েছে। কত সময় কেটে গেল, তুষি এখনো আসেনি। খিদে পেটের হাড় পিঠের সাথে লাগার দশা। না, ওদের সহ্যে আর কুলোলো না। ওপার থেকে রাস্তা পেরিয়ে চলে এলো এপাশে। সেন্টারের বাইরে উকিঝুঁকি দিল কতক্ষণ। বাবলু বলল, গেল কই কত? এখনো আইলো না কেন? জানি না, ওস্তাদ তো এত দেরি করার লোক না। ক্ষুধা যে লাগছে ভাই আমারও। ভিতরে যাবি? ল যাই। টিনটিন বাবলু ভালো করে চারদিকটা দেখল। এসব সেন্টারের বাইরে দারোয়ান টারোয়ান থাকে না। সুযোগ বুঝে যেই ঢুকতে যাবে, ধমকে উঠলেন এক ভদ্রলোক, এই ছেলেরা কই যাস? ভয়ে থেমে গেল দুজন। টিনটিন বলল, ভিতরে যাই। কেন, ভিতরে কি? যাওয়া যাবে না ওখানে। ভদ্রলোক ওদের ময়লা জামাকাপড় দেখে পথচারী ভেবেছেন। মনে হয়তো দয়া হলো, নিজেই বললেন, এইখানে দাঁড়া, আমি খাবার এনে দেই। ওরা মাথা নাড়ল। লোকটা হাত তুলে কাউকে ডাকতে গেলেন। অন্যমনস্কতার সুযোগ পেতেই ছুটে ঢুকে গেল ওরা। ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেলেন। এই কই যাস বলে পিছু ছুটলেন ত্রস্ত। তুষির বুকে সাহস নেই, হাত পা টলছে, গলার নীল শিরা স্পষ্ট, টিপ টিপ করছে ভেতরটায়। কোনো রকম হেলতে দুলতে স্টেজের কাছে এসে দাঁড়ালো। রেহনুমা এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন কোমল গলায়, তোমার কি শরীর খারাপ লাগছে? তুষির মাথায় ঘোমটা, উত্তরে ঘাড় নাড়ালো দুপাশে। কাজী বললেন, বসো মা, বিয়ে পড়ানো শুরু করি। তুষির অবশ পা টেনে টুনে বসলো কোনো রকমে। ওর ঠিক পাশে এই মুহূর্তে যে মানুষটা বসে আছে সে ইয়াসির। সেই ইয়াসির যে ওরই সামনে রুহান নামক ছেলেটাকে মেরে কাত করে ফেলেছিল। তুষির হাত পায়ের তালু ঘেমে একসা, হাঁ করে করে শ্বাস নিচ্ছে। হাঁসফাঁস লাগছে বড্ড। এতক্ষণ নির্ভীক চিত্তে বসে থাকা তরুণী হঠাৎ কেমন শঙ্কায় নেতিয়ে রইল। এই শঙ্কা তো যে সে শঙ্কা নয়, এর নাম ইয়াসির আবরার স্বার্থ। পাশ থেকে একজন বললেন, মেয়ের বাবা কোথায়? বিয়ে হবে, মেয়ের পাশে এসে বসুক। মাঝার কোত্থেকে উড়ে এসে দাঁড়ালেন, হাসি হাসি মুখ করে বললেন, আসলে দুলাভাইয়ের মন ভালো নেই, বুঝতেই পারছেন, একমাত্র মেয়ে, আমি বরং বসি। কেউ আর মানা করলেন না। মামা তো বাবার মতোই। অদূরে দাঁড়ানো কনের বাবা বিরক্ত শ্বাস ঝাড়লেন। স্ত্রীর কাছে সবটা শুনেছেন তিনি। ওকে এসব কে করতে বলেছিল? আমি কি বলবো বলো, আমিও মাত্র জেনেছি। শওকত সাহেব এসব জানলে কি হবে ভাবতে পারছো? ভদ্রমহিলা বললেন, বলল তো সব সামলে নেবে, ওর ওপর যেন ছেড়ে দিই ব্যাপারটা। এখন চুপচাপ থাকো। কাকতালীয়ভাবে এ মেয়ের নামও তুষি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভদ্রলোক কটমট করে বললেন, এইসব তোমার মেয়ের জন্য হয়েছে। এ মেয়ে যেটা করলো আজ, আমি ওকে জীবনে ক্ষমা করব না। এ বাড়ির দরজা তো চিরদিনের মতো বন্ধ। রমণীর মুখখানা চুপসে গেল, তবে উচ্চবাচ্য করলেন না। স্বামী নামক মানুষটার ওপর দিয়ে যা যাচ্ছে তিনি বোঝেন। কেন যে মেয়েটা করতে গেল অমন? স্টেজে বিয়ে পড়ানো শুরু হয়েছে। তুষি ঢোক গিলল শুধু, পুরো শরীরটা ধরফর করে কাঁপছে। এরকম কোনো দিন ওর সাথে হয়নি, না কখনো না।
এতটা ভয়, এতটা চিন্তা তুষির অভিধানে আজকেই প্রথম। কেন যে মরতে রাজি হয়েছিল? কাজী সাহেব বরের সমস্ত তথ্যাদি পড়ে পড়ে শোনালেন। শেষে বললেন, বলো মা কবুল। তুষির কণ্ঠরোধ, জিভের মধ্যে আস্ত পাহাড় বসেছে, ফ্যাঁসফ্যাঁসে শ্বাস উঠেছে গলায়। প্রথমবার অনুভব করছে শরীরের এই নির্বাদ ভূমিকম্পের। এমন তো হবার কথা নয়। এটা তো মিথ্যে বিয়ে, তাই না? মনকে খিঁচে শক্ত করল তুষি। যত তাড়াতাড়ি ও বিয়েটা করবে তত তাড়াতাড়ি মুক্ত হবে এখান থেকে। দাদি নিশ্চয়ই অপেক্ষা করছে বাড়িতে, তাই সাথে সাথে বলল, কবুল। গুনে গুনে 3 বার হতেই ভ্রু কুঁচকে ফিরল ইয়াসির। এই কণ্ঠস্বর তার ভীষণ চেনা, কোথাও যেন শুনেছে। কিন্তু যে মেয়ের সাথে ওর বিয়ে হলো তার গলার স্বর তো এতটা রিনরিনে নয়। গতকাল রাতেও তো বিয়ের ব্যাপারে ফোনে কথা হলো। ইয়াসিরের পরিষ্কার মনে আছে সেসব। নাকি এত আওয়াজের মধ্যে ভুল শুনেছে ও? ইয়াসির এবার ভালো করে তুষির দিকে চাইল। মুখ ঢাকা, ব্লাউজের লম্বা হাতার ফাঁক গলে শুধু কবজি দুটো বেরিয়ে, হাতে ছোট ছোট সাদা নখ, এক ফোঁটা মেহেদিও নেই। এরকম ব্রাইট হয়? তারপরও তুষি মেয়েটা তো একটু চাপা রঙের, অথচ হাত দুটো এখন ভীষণ ফর্সা লাগছে না? কাজী সাহেব তখনই বললেন, বলো বাবা কবুল। ইয়াসির নিজেকে সামলালো, রাশ টানলো সন্দিহান চাউনির। না, ও হয়তো বেশি বেশি ভাবছে। হতে পারে মেয়েটার মেহেদিতে অ্যালার্জি, তাই পড়েনি, বা অন্য কোনো সমস্যা। ইয়াসির আর মাথা ঘামালো না, চটপট বলে দিল, কবুল। স্টেজের আশপাশ ভরে উঠল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনিতে। শওকতের ঠোঁটে তৃপ্তির হাসি। মুগ্ধ হয়ে বরবেশী ইয়াসিরকে দেখছেন। এই তো কদিন আগেই চোখের সামনে একটু একটু করে বড় হলো ছেলেটা, আর আজ তার নিজের একটা সংসার হতে যাচ্ছে। তনিমা যে কেন এলো না? কি সব ছেলের বিয়েতে মায়েদের যেতে নেই বলে বাড়িতে থেকে গেল। ইয়াসিরের এই বিয়ের মুহূর্তটা দেখলে সেও আবেগে আপ্লুত হতো নিশ্চয়ই। ইয়াসির খেয়াল করলো তুষির আঙ্গুল ঠকঠক করে কাঁপছে, কপালে ভাঁজ বসলো ওর। স্পষ্ট চোখে দেখলো আরও, শুধু আঙ্গুল নয়, তুষির বাহুর কাঁপাকাঁপিও পরিষ্কার। ইউসাকে চোখের ইশারায় কাছে ডাকলো ইয়াসির। মেয়েটা ত্রস্ত এসে দাঁড়ালো, কান পাততেই আস্তে ধীরে বলল, ওনাকে জিজ্ঞেস করতো কোনো অসুবিধা হচ্ছে কি না। ইউসা চলে এলো ওপাশে, একটু আধটু হাসি ঠোঁটে। ভাইয়া বিয়ে করতে না করতেই বউয়ের সুবিধে নিয়ে মরিয়া। মেয়েটা তুষির কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি কোনো সমস্যা? কিছু হয়েছে? তুষি মাথা নাড়ালো দুপাশে, বোঝালো না। ইউসা ফের জিজ্ঞেস করলো, পানি খাবেন? তুষি ভেবেছিল কথা বলবে না, বেখেয়ালে মুখ ফসকে বেরিয়ে এলো, না না কিছু লাগবে না। তড়িৎ ভ্রু কুঁচকে ফেলল ইয়াসির। এইবার কণ্ঠস্বর সে স্পষ্ট শুনতে পেয়েছে। না, এটা তো তুষির আওয়াজ নয়। এই আওয়াজ তার পরিচিত, তবে ওই মেয়ের হবে না। তার সন্দেহ প্রগাঢ় হলো। ভীষণ খটকায় সরু করলো চোখ, শক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? তুষির বুকখানা ছ্যাদ করে উঠল। কে আপনি মানে? বদ পুলিশ কি সব ধরে ফেললো?